এখনো পর্যন্ত হাসিনার পদত্যাগের পরেও জ্বলছে বাংলাদেশ। যশোরের হোটেলে আগুনে পুড়ে 24 আওয়ামী লীগের নেতার এখনো পর্যন্ত অগ্নিদগ্ধ হওয়ার খবর। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, সেখানে আগুন। যশোরের ছবি দেখাচ্ছি, যশোরে আওয়ামী লীগের নেতার হোটেলে আগুন। আমরা দেখলাম সংসদ ভবনে বাংলাদেশ প্রসঙ্গে বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, বিদেশমন্ত্রীর এই বিবৃতি কালকে এই ঘটনার পর, অর্থাৎ কালকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এদেশে আসার পর থেকে প্রথম সরকারি বিবৃতি হিসেবে বিদেশমন্ত্রী সামনাসামনি বিবৃতি দিলেন। কি বক্তব্য মূলত এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ? দেখো, খুব স্বাভাবিকভাবেই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতি ভারতবাসীর জন্য এবং স্বাভাবিকভাবে ভারতের জন্য যথেষ্ট উদ্বেগের, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সংসদে গোটা বিষয়টি, অর্থাৎ সরকার কি ভাবছে, কোন পরিস্থিতিতে রয়েছে, তার একটি বিবৃতি আশা করে থাকে। কিন্তু তরফ থেকে কিন্তু এখনো কোনো আলাদা করে কোনো বিবৃতি দাবি করা হয়নি। তবে সরকারের তরফ থেকে কিন্তু সুমতো পরপর পদক্ষেপ গ্রহণ করা হয়। আজকে সকালেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়, সেখানে একপ্রস্থ বিবৃতি দিয়ে গোটা পরিস্থিতি জানানো হয়। এবং এখন আমরা দেখলাম এস জয়শঙ্কর তিনি গোটা ঘটনা, অর্থাৎ বাংলাদেশের বর্তমান কি পরিস্থিতি রয়েছে এবং কোন ঘটনা পরম্পরা এই পরিস্থিতির দিকে এগিয়ে নিয়ে গেল, তার বিস্তারিত তিনি ব্যাখ্যা করেন। এবং 5ই আগস্ট অর্থাৎ গতকাল যে ঘটনা ঘটেছিল, এবং তিনি এটাও পরিষ্কার করেন যে খুব অল্প সময়ের মধ্যেই তাদের কাছে শেখ হাসিনা তাদের কাছে আসার অনুমতি চান, এবং সেটা শর্ট ওয়াইলের জন্য, অল্প সময়ের জন্য, এবং একই সঙ্গে এয়ার ক্লিয়ারেন্সেরও অনুমতি চাওয়া হয়, এবং তাদের তরফ থেকে সেই অনুমতি দেওয়া হয়। এবং একই সঙ্গে কিন্তু তিনি এটাও জানালেন যে ভারতীয়রা, প্রায় 19,000 ভারতীয় এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে ভারতীয় হাই কমিশন, এবং বিভিন্ন যারা ডিপ্লোম্যাট রয়েছেন তার সঙ্গে সঙ্গে সেই সমস্ত পড়ুয়ারা যারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে গিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন শহরে যারা পড়াশোনা করছেন, এমন প্রায় 9,000 পড়ুয়া রয়েছেন। তাদের একটা বড় অংশ গত এই ঝামেলা শুরু হওয়ার পর থেকে তাদের একটা বড় অংশ ফিরে এসেছে। কিন্তু তিনি আশা করছেন যে নতুন যে ওখানকার যে প্রশাসন রয়েছে, তারা যে পড়ুয়ারা রয়েছেন বা যে ভারতীয় নাগরিকরা রয়েছেন তাদের সুরক্ষার যথাযোগ্য ব্যবস্থা করবেন। এক্ষেত্রে একটা বিষয়, আজকে আমরা দেখলাম একটু আগেও সর্বদল বৈঠক যখন হয়েছিল তখনও ভারতেই হাসিনা রয়েছেন সে কথা জানিয়েছিলেন বিদেশমন্ত্রী। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠকে আলোচনাও হয়েছিল এবং দিল্লিতে সেফ হাউসে হাসিনা রয়েছেন সে কথাও সেখানে উঠেছিল। তারপরেও তিনি বলেছিলেন যে হাসিনার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দিল্লি। এই বিষয়টা নিয়ে মূলত ভারত সরকারের কি অবস্থান হতে চলেছে? দেখো, এখনো পর্যন্ত দুটো প্রেক্ষিত রয়েছে এর সান্নিক। এক, ভারত সরকার মূলত একদিকে তার যে দীর্ঘদিনের পুরনো বন্ধু এবং দীর্ঘদিনের পুরনো বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র বাংলাদেশ, তার প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি সহযোগিতা চেয়েছেন এবং তিনি শেল্টার চেয়েছিলেন, তিনি আসতে চেয়েছিলেন দেশে এবং তাকে অনুমতি দেওয়া হয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারতবর্ষের যে অবস্থান, সেখানে হচ্ছে বাংলাদেশের কোন পথে সেই সরকার যায়, অর্থাৎ নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে সেই সরকারের অভিমুখ কি থাকে এবং সেই সরকারের ভারতবর্ষের প্রতি অভিমুখ কি থাকে, সেটা যেরকম তারা ক্লোজলি দেখছেন, তার সঙ্গে সঙ্গেই কিন্তু তাদের যে পুরনো বন্ধু ছিল সেই পুরনো বন্ধুর প্রতি যে দায়বদ্ধতা, সেটাও কিছুটা হলেও পালন করতে চাইছে ভারত। এবং সেই কারণেই কিন্তু শেখ হাসিনা ভারতে আসার পরেও তাকে আসার অনুমতি দেওয়া হয়, এবং একই সঙ্গে তাকে এই মুহূর্তে সেফ হাউসে তাকে রাখা হয়েছে। এবং আমরা যেটা জানতে পারছি যে যখন বিভিন্ন সাংসদরা সর্বদল বৈঠকে শেখ হাসিনার ব্যাপারে জানতে চান, তখন এইটুকু অন্ততপক্ষে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের টিমের তত্ত্বাবধানে সেফ হাউসে সেফলি রয়েছেন, অর্থাৎ তার
সুরক্ষা নিশ্চিত করার ব্যবস্থাও কিন্তু ভারত সরকার করছে। তবে এক্ষেত্রে একটা প্রশ্ন রয়েছে যে ডিপ্লোম্যাটিক্যালি শেখ হাসিনাকে কতদিন ভারত নিজেদের কাছে রাখতে পারে, সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েছে এবং সেই বিষয়টাই কিন্তু ভারত এখন খতিয়ে দেখার চেষ্টা করছে। যদিও যেহেতু তাদের দীর্ঘদিনের বন্ধু শেখ হাসিনা এবং বাংলাদেশ সরকার সেই জায়গা থেকে দাঁড়িয়ে দীর্ঘদিনের ডিপ্লোম্যাটিক টাইজ রয়েছে দুই দেশের মধ্যে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুরনো বন্ধুত্ব বলতে যেটা বোঝায়, সেই পুরনো বন্ধুত্বের জায়গা থেকে দাঁড়িয়ে এখনই শেখ হাসিনার ব্যাপারে কোনো পদক্ষেপ ভারত নিতে চাইছেন না। তারা চাইছেন, তাদের যেটা বক্তব্য, যে আগে শেখ হাসিনা নিজে তার পরবর্তী পদক্ষেপের কথা জানাক এবং সেই অনুযায়ী সম্ভবত সেটা আজ বা কালকের মধ্যেই তিনি পরিষ্কার করে দেবেন এবং তারপরেই ভারত নিজের মতো করে বিচার বিবেচনা করবেন এবং ভারতবর্ষ তার মতো পদক্ষেপ নেবে। কিন্তু একটা জিনিস অবশ্যই রয়েছে, যেহেতু তাদের পড়শি দেশেরও ডাইনামিক্স এখন চেঞ্জ হচ্ছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী একে কতটা সাপোর্ট দেবে ভারতবর্ষ এবং নেবারিং কান্ট্রি হিসেবে, সেই জায়গাটাও কিন্তু কিছুটা প্রশ্নের মধ্যে রয়েছে। যদিও এখনো পর্যন্ত ভারতের যে অবস্থান তাতে যেটা স্পষ্ট হয়েছে যে এখনো পর্যন্ত হাসিনাকে যে প্রয়োজনীয় সাপোর্ট দেওয়ার কথা সেটা ভারতের তরফ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু সেটা কতদিন পর্যন্ত দেওয়া হবে সেই সমস্ত বিষয় কিন্তু প্রশ্ন রয়েছে। তার ব্যাপারে এখনো কোনো কিছু পরিষ্কার করা হয়নি। যেটা মনে করা হচ্ছে যে অল্প কিছু সময়ের মধ্যেই শেখ হাসিনা তার পরবর্তী পদক্ষেপ সিদ্ধান্ত নেবেন এবং সেই অনুযায়ী ভারত সরকারকে তিনি যখন জানাবেন এবং তার পরবর্তী ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত সরকার। তবে এখন আপাতত অল্প কিছুটা সময় তারা শেখ হাসিনাকে দিতে চাইছেন তাদের পুরনো বন্ধুত্বের খাতিরে। অর্থাৎ মৈত্রী, এক্ষেত্রে ভারত সরকারের অবস্থান কিছুটা হলেও নিরপেক্ষ একটা অবস্থান, সেই রকমই একটা জায়গা আপাতত মনে করা হচ্ছে। এবং আমরা আজকে দেখলাম, আজকে যখন সর্বদল বৈঠকও হয়েছে, সেক্ষেত্রেও ধীরে চলো নীতির ওপরই বেশি করে ফোকাস করা হয়েছে আজকে কেন্দ্রীয় সরকারের তরফে। সেই কথাই তখনও পর্যন্ত বলেছিলেন এস জয়শঙ্কর। এবং আমরা যে ছবি আজকে দেখতে পেলাম, সংসদেও বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, তাতেও যে ভারত সরকার আপাতত গোটা বিষয়ের ওপর নজর রাখছে, গোটা বিষয়ের ওপর একটা নজরদারি রেখেছে, সেই বিষয়টাও কিন্তু তিনি স্পষ্ট করলেন। এবং ভারতে আসার অনুমতি দেয়া হয়েছিল, ঠিক কি সেই সময়ে কি হয়েছিল সেই বিষয়টাও স্পষ্ট করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কিন্তু এরপরে কি হবে? এরপরে শেখ হাসিনা তিনি কোথায় যাবেন? তিনি ভারতেই থাকবেন নাকি অন্য কোনো দেশে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়ে যাবেন? এই সমস্ত বিষয় কিন্তু একটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কেননা এরপরে তার ভবিষ্যৎ কি হতে চলেছে, তার রাজনৈতিক, যদিও তার পরিবারের তরফে জানানো হচ্ছে তিনি রাজনীতির দিকে আর ফিরবেন না, কিন্তু আমরা যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত একটা অনিশ্চিত একটা ছবি কিন্তু দেখা যাচ্ছে। ভারত সরকারও আপাতত হাসিনাকে সময় দিয়েছে, তার সিদ্ধান্ত জানানোর সময় দেয়া হয়েছে, তারপরেই জানা যাবে ভারত সরকার ঠিক কি করতে চাইছে। India-Bangladesh relations have been exceptionally close. Since the election in January 2024, there has been considerable tension, deep divides, and growing polarization in Bangladesh politics. This underlying foundation aggravated a student agitation that started in June this year. We repeatedly counseled restraint and urged that the situation be diffused through dialogue. Similar urgings were made to various political forces with whom we were in touch. Despite a Supreme Court judgment on 21 July, there was no let-up in the public agitation. On 4th August, events took a very serious turn. Attacks on the police, including police stations and government installations, intensified. What was particularly worrying was that minorities, their businesses and temples. On 5th August, demonstrators converged in Dhaka despite the curfew after a meeting with leaders of the security establishment. Prime Minister Sheikh Hasina apparently made the decision to resign. At very short notice, she requested approval to come for the moment to India. She arrived yesterday evening in Delhi. বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরে প্রায় 24 ঘন্টা কেটে গিয়েছে, এখনো পর্যন্ত জ্বলছে বাংলাদেশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। হাসিনার পদত্যাগের পরেও এখনো পর্যন্ত চলছে বাংলাদেশ। যশোরের হোটেল, সেই হোটেলে
অগ্নিদগ্ধ 24 জন। আওয়ামী লীগের নেতার হোটেল, সেই কারণেই এই হোটেলে অগ্নিসংযোগ করা হয় বিক্ষোভকারীদের তরফে, এবং তাতে এখনো পর্যন্ত যা খবর 24 জন অগ্নিদগ্ধ হয়েছেন। শুধুমাত্র যশোর নয়, বিভিন্ন জায়গায় বাংলাদেশে হিংসার ছবি বারংবার সামনে আসছে। ঢাকাতেও এখনো পর্যন্ত হিংসার ছবি সামনে আসছে। যশোরে হোটেল, সেই হোটেলে অগ্নিসংযোগ করা হয় বিক্ষোভকারীদের তরফে, সেই ছবি দেখতে পাচ্ছেন। পাশাপাশি নজর রাখবো ঢাকার দিকে। ঢাকাতেও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, সেই সেন্টারেও অগ্নিসংযোগ করা হয় বিক্ষোভকারীদের তরফে। পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে সেই মিউজিয়াম, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, তা পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে কার্যত ঢাকাতে। আজকে এখনো পর্যন্ত হিংসার ছবি বারংবার সামনে আসছে ঢাকাতে। গতকাল আমরা দেখেছিলাম প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে সেনাপ্রধান তিনিও বলেছিলেন যে এই গোটা পরিস্থিতিতে শান্ত থাকার আবেদন করেছিলেন তিনি বাংলাদেশের জনগণকে, কিন্তু তারপর থেকে হিংসার ছবি কিন্তু একের পর এক সামনে আসছে। এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিক্ষোভকারী ছাত্ররা তারা ইতিমধ্যেই ডেডলাইন বেঁধে দিয়েছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু সেই সরকার গঠনের সময়সীমা বেঁধে দেওয়ার পরেও এই হিংসার ঘটনাকে আমরা দেখেছিলাম আন্দোলনকারী ছাত্রদের তরফে, সেই ঘটনার নিন্দা করা হলেও তারপরেও কিন্তু এই হিংসার ঘটনা থামেনি। একের পর এক হিংসার ঘটনা বারংবার সামনে এসেছে, বারবার করে কিন্তু বিভিন্ন জায়গা থেকেই, কখনো যশোর, কখনো ঢাকা, বিভিন্ন জায়গা থেকে এই ছবি কিন্তু সামনে এসেছে। আর বাংলাদেশের অশান্তিতে সুন্দরবনে সতর্কতা, নিরাপত্তা বাড়ল সুন্দরবনের জল সীমান্তে। সুন্দরবনের একটা বিস্তীর্ণ সীমান্ত এলাকা, সেই এলাকাতে কিন্তু বাংলাদেশ সীমান্ত যেখানে রয়েছে সেই জায়গাতে সুন্দরবনে সীমানা বরাবর আপাতত নিরাপত্তা বাড়ানো হলো, আরো আঁটোসাঁটো করা হলো নিরাপত্তা। শুধুমাত্র বর্ডার সিকিউরিটি ফোর্স নয়, কোস্ট গার্ড নয়, পাশাপাশি কিন্তু রাজ্য পুলিশের তরফেও নিরাপত্তার দিকে নজর রাখা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিতের কাছে যাব। বিশ্বজিৎ, সুন্দরবনের ঠিক কি ছবি চোখে পড়ছে? কতটা আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা? পরিস্থিতির উপরে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে যে কোস্টাল থানাগুলি, যে উপকূল থানাগুলি রয়েছে সেগুলোকে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে। তার পাশাপাশি যে উপকূল রক্ষী বাহিনী আছে তাদের কাছেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে, এবং সেই কিশোরগঞ্জ যে কোস্ট গার্ড রয়েছে সেখানে কিন্তু একটি ওভারক্যাট আনা হয়েছে, যেটাতে করে যে উপকূলীয় এলাকাগুলিতে টহলদারি চালানো হবে এবং নজর রাখা হবে। তার পাশাপাশি যেটা যে উপকূল থানাগুলির পক্ষ থেকে কিন্তু যে নদী এবং যে অঞ্চলগুলি রয়েছে সেখানে কিন্তু নজরদারি চালানো হচ্ছে, এবং যে মৎস্যজীবী যারা সমুদ্রে যায়, যারা সমুদ্র থেকে ফিরছেন তাদের কাগজপত্র থেকে শুরু করে তাদের সঙ্গে কথা বলছেন এবং চেকিং করছেন, এবং তারপরে কিন্তু ঢুকতে দিচ্ছেন। এবং শুধু তাই নয়, যেটা নিয়ম রয়েছে যে উপকূল থেকে 12 নটিক্যাল মাইল পর্যন্ত পুলিশ তদারকি করতে পারে, এবং তারপর যে কোস্টগার্ড রয়েছে তারা তারপর নজরদারি করবে। এবং সেই মতো কিন্তু সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে বিভিন্ন উপকূল থানার যে খাঁড়ি এলাকা রয়েছে সেই সমস্ত এলাকাতেও কিন্তু নজরদারি শুরু করেছে, এবং পরিস্থিতির দিকে কিন্তু নজর রাখা হয়েছে। একেবারেই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, একদিকে পুলিশ, একদিকে কোস্ট গার্ড, স্পিড বোটের পাশাপাশি সেখানে আমরা দেখতে পাচ্ছি হভারক্রাফট নিয়ে তারা, যারা কোস্ট গার্ডের অফিসাররা রয়েছেন তারাও কিন্তু নজরদারি রেখেছেন। আপাতত অনেক ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের নিজেদের পরিচয়পত্র, নৌকোর কাগজপত্র দেখে তারপর ছেড়ে দিল। বলল যে তোমার হচ্ছে যদি বাইরে থেকে কোনো লোকজন আসে আমাদের মানে জানাবেন, বা তোমার হচ্ছে যদি কোনো সমস্যা হয় আমাদের জানাবেন। বাংলাদেশে গিয়ে প্রায় মরতে বসেছিলেন, প্রাণে বেঁচে ফিরলেন দুই ভাই। ব্যবসার কাজে বাংলাদেশ গিয়েছিলেন দুই ভাই। বিক্ষোভকারীরা হোটেলে আগুন ধরিয়ে দেয়,
এমন অবস্থা যে জায়গা দিয়ে হোটেল দিয়ে তারা বেরোবেন সেই জায়গায় আগুন জ্বলছে, তাতে প্রাণ বাঁচাতে 4 তলা থেকে ঝাঁপ দিলেন আসামের 2 যুবক। আসামের বাসিন্দা রবিউল ইসলাম এবং শাহিদ আলী দুজনেই জখম হন। এর ফলে গুরুতর আহত অবস্থায় 2 ভাইকে দেশে ফেরানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধর কাছ থেকে জানতে চাইবো, অনিরুদ্ধ, এই দুজন তাদের সাথে ঠিক কি হয়েছিল তোমার থেকে অবশ্যই জানতে চাইবো, এবং তারা ফিরলেন কিভাবে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই বড় ভাই অর্থাৎ সে ব্যবসা করে, সেই ব্যবসায়িক সূত্রে তার ব্যবসায়িক কাজে তিনি বাংলাদেশ গেছিল কয়েকদিন আগে। তার সঙ্গেই ভাইকে নিয়ে গেছিল সঙ্গে করে ঘুরতে, এবং তারা যশোরে পৌঁছানোর পরেই যশোরে একটি হোটেলে তারা ওঠেন। সেই হোটেলের 11 তলাতে তারা ছিলেন। গতকাল দুপুরে তারা দুপুরের আহার কমপ্লিট করার পরে অর্থাৎ দুপুরের খাবার খাওয়ার পরে তারা পরবর্তীতে হোটেলে উঠে যায়, এবং পরবর্তীতে চিৎকার শুনেই তারা 11 তলা থেকে লক্ষ্য করেন যে নিচে পুরো সাধারণ যারা আন্দোলনকারী তারা ঘিরে ফেলেছে হোটেলটাকে, এবং সেখান থেকেই তারা আতঙ্কিত হয়ে নিচে নেমে আসবার চেষ্টা করে। যখন তারা 5 তলায় নেমেছে, যখন তারা 5 তলায় নামলেন, তারপরেই তারা জানতে পেরেছেন যে নিচে আগুন ধরিয়ে দিয়েছে এবং ধোঁয়া আসতে থাকে তাদের কাছে। তখন তারা আতঙ্কিত হয়ে সেখান থেকে পাশের একটি বিল্ডিং এ অর্থাৎ 4 তলার একটি বিল্ডিং এ তারা চলে যায়, এবং সেখান থেকে প্রাণে বাঁচার জন্য ঝাঁপ দিয়েছে এই যুবক, এবং সে হওয়ার পরেই তার 2 পা ভেঙে গেছে। সেই অবস্থায় তাকে ফেরানো হয়েছে দেশে। 2 ভাই আহত অবস্থায় দেশে ফিরেছে, প্রাণ হাতে নিয়ে তারা ফিরেছে। তাদের মধ্যে যথেষ্ট রকম আতঙ্কের ছাপ রয়েছে। গতকালকের যে ঘটনা তারা যখন ব্যাখ্যা দিচ্ছিল, তারা কিন্তু জানিয়েছে কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে তারা দেশে ফিরল, এবং তারা আসামের বাসিন্দা, এবং পেট্রাপোল বন্দর দিয়ে আজ ভারতে তারা প্রবেশ করেছে। সান্নি, বেশ, ধন্যবাদ। আমরা 11 তলায় ছিলাম, গ্লাসটা দেখছি নিচে পুরা ফুল জাম লেগে গেছে আর পাথর মারতেছে। তখন তো আমরা বুঝে গেলাম তো পরিস্থিতি খারাপ হয়ে যাবে। আগুন লেগে গেছে হোটেলে। তখন ঝাঁপ দিলাম 3rd ফ্লোর থেকে। 3rd ফ্লোর পর্যন্ত, আপনার 11 থেকে 3rd ফ্লোর পর্যন্ত দৌড়ে আসছিলাম ব্যাগ নিয়ে। তারপরে আপনি ঝাঁপ দিলেন? হ্যাঁ, তখন আমি নেক্সট বিল্ডিং এ চলে গেলাম। এই বিল্ডিং এ তো আগুন লেগে গেছে। নেক্সট বিল্ডিং এ ঝাঁপ মেরে নেক্সট ঝাঁপ এমনি করে একদম নিচে আসি, সব ভেঙে। তখন ওটা পা ভেঙে যায়? হ্যাঁ, পা ভেঙে যায়, আমার পিছের হাড্ডি ভেঙে যায় পিঠের। আপনি ঘুরতে গেছিলেন? হ্যাঁ, দাদার সাথে গিয়েছিলাম। বিজনেস পারপসে গিয়েছিলাম। যশোরে ছিলাম, বেশি দূরত্ব না। হোটেলের নাম হলো জাবের ইন্টারন্যাশনাল। সেখানে ছিলাম। বিকালের দিকেই এখানকার পাবলিক লোকগণ হামলা করে। আমরা হোটেল থেকে নামার আগে হোটেলে আগুন লাগিয়ে দেয়। যান বাঁচানোর জন্য হোটেল থেকে আমরা লাফিয়ে পড়ি। আমার কাজিন আমার সাথে সে, ওনার পাও ভেঙে গেছে। আপনার কোথায় লেগেছে? আমার লাগেছে, আমার পুরো শরীরে লেগেছে, আমার হাতে, এখানে, আমার ঘাড়ে, আমার সব জায়গায় লেগেছে। অনেক আতঙ্ক, অনেক ভয়। কোনো রকম করে খালি জানটা খালি বেঁচে গেছে আর কি। হোটেলে অগ্নিসংযোগ করা হয়েছিল। প্রাণ বাঁচাতে 4 তলা থেকে ঝাঁপ দেন অসমের এই 2 যুবক। যে হোটেলে আগুন লাগানো হয়েছে সেই হোটেলের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। যশোরের সেই হোটেল আওয়ামী লীগের নেতার হোটেল, তেমনটাই জানতে পারা যাচ্ছে। সেই কারণেই বিক্ষোভকারীদের রাগ গিয়ে পড়ে এই হোটেলের ওপর। অগ্নিসংযোগ করা হয় হোটেলে। হোটেলের মধ্যে থাকা 24 জন তারা অগ্নিদগ্ধ হয়েছে বলে খবর। 2 জন অসমের বাসিন্দা, তারাও সেখানেই ছিলেন। 4 তলা থেকে প্রাণ বাঁচাতে ঝাঁপ দিতে হয় তাদের বাইরে। জীবন্ত অবস্থায় কার্যত পুড়িয়ে মারার মতো পরিস্থিতি করা হয়েছিল সেখানে। সেই অবস্থাতেই কোনোভাবে তারা প্রাণ বাঁচিয়ে বেরোন। আর ইতিমধ্যেই যে খবর আসছে, জেল মুক্তি হলো খালেদা জিয়ার। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জেল মুক্তি। কালকেই আমরা দেখেছিলাম, গতকাল বাংলাদেশের রাষ্ট্রপতির তরফে একেবারে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল যে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর জেল মুক্তি করতে হবে, এবং সর্বসম্মতিক্রমে আজকেই এই প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জেল মুক্তি ঘটল। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, আমি তাদের সাথে কথা বলবো। তবে তার আগে এই আপডেটের দিকেই নজর রাখবো। খালেদা জিয়া তার জেল মুক্তি হয়েছে। গতকালই রাষ্ট্রপতির কার্যালয় বাংলাদেশ তাদের তরফে প্রেস রিলিজ দিয়ে জানানো হয়েছিল যে বিরোধী যে শিবিরের সঙ্গে কালকে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকেই কালকে সিদ্ধান্ত হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেল মুক্তি ঘটাতে হবে, জেল থেকে তাকে মুক্ত করতে হবে, এবং সেই মতোই আজকে জেল মুক্তি ঘটল খালেদা জিয়ার। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে যাব। মৈত্রেয়ী, আমরা দেখেছিলাম গতকালই বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয়ের তরফে জানানো হয়েছিল
জেল মুক্তি ঘটাতে হবে এই খালেদা জিয়ার। আজকে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জেল মুক্তি ঘটলো, এই মুহূর্তে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, অবশ্যই খালেদা জিয়ার মুক্তি পাওয়া কিন্তু অবশ্যই অত্যন্ত তাৎপর্য। কারণ শুধু খালেদা জিয়ার বিএনপি সভানেত্রী খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন ধরে জেলবন্দি, এবং গতকাল যখন দেখা গেল যে খালেদা যখনই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেন শেখ হাসিনা, এবং তারপরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করলেন বাংলাদেশের সেনাপ্রধান, তার পরপরই কিন্তু রাষ্ট্রপতি দপ্তর থেকে যে বৈঠকের প্রেস বিজ্ঞপ্তি এসেছিল সেখানেই প্রকাশ্যে এসেছিল যে বিএনপির সভাপতিকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে অবিলম্বে। এই গোটা বিষয়টি কিন্তু যে একদিকে শেখ হাসিনার প্রস্থান এবং খালেদা জিয়ার প্রবেশ, এটা কিন্তু বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি সেটাকে ব্যাখ্যা করছে, এবং রাজনৈতিক পরিস্থিতির যে ভবিষ্যতের দিকে কোন দিকে এগোচ্ছে সেটাও কিন্তু কিছুটা হলেও ইঙ্গিত দিচ্ছে তার দিকে। আজ ইতিমধ্যে খালেদা জিয়াকে রিলিজ করা হয়েছে বলে রাষ্ট্রপতি কার্যালয়ের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এবং একই সঙ্গে 2024 সালের একেবারে গোড়া থেকে, অর্থাৎ 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় যারা আটক করা হয়েছে মুক্তি দেওয়ার প্রসেস শুরু হয়েছে বলে বাংলাদেশ রাষ্ট্রপতি কার্যালয় থেকে জানানো হয়েছে। ধন্যবাদ মৈত্রেয়ী।